Bismillahirrahmanirrahim. Dear student, welcome to online class. Hope you are all okay by the grace of Almighty Allah. I am also well. Okay, in our previous class we also discussed about from this. We also discussed from textbook lesson 21 to 24. Okay, today I will give some short technique about how to write a paragraph. Okay, here we discuss about two steps of paragraph, and you can apply two tricks for writing a paragraph. আমি এখানে তোমাদের দুইটা টিপস দিব যে দুইটা টিপস দিয়ে তোমরা প্যারাগ্রাফ সহজে লিখতে পারবে। সেটা যে কোনো প্যারাগ্রাফ আসলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। Okay, I will discuss about the first steps. প্রথমে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমরা প্রশ্নে দেখতে পাই যে একটা বিষয় দেওয়া থাকে টপিকস, ওটাই হচ্ছে আমাদের ওই বিষয়টার উপরে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। তো টপিকস মানে হচ্ছে বিষয়টা নির্ধারিত থাকে প্রশ্নের মধ্যে। তারপর যেটা তোমাদের করতে হবে টেন্সের ব্যবহার। তোমরা প্যারাগ্রাফের টপিকসটা নির্ধারণ করলে, সাপোজ প্যারাগ্রাফের টপিকসটা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নির্ধারণ করে ফেললাম যে এটা আমাদের টপিকস। এরপরে যে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করব, সেন্টেন্সগুলো যথাযথ ব্যবহার করতে হবে। যদি কোনো সেন্টেন্স পাস্টে লিখতে যাও, অতীতের ঘটনা সমৃদ্ধ হয় বা তুমি এরকম দেখে এসেছো এরকম যদি হয়, বা সেটা তোমরা পাস্ট ক্ষেত্রেই লিখবা, পাস্ট টেন্সে লিখবা। আর যদি কোনো টপিকস মনে হচ্ছে যে আমি প্যারাগ্রাফটা প্রেজেন্ট টেন্সে লিখবো, তাহলে তোমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার করে লিখতে পারবে। আর যদি মনে করো যে ঘটনা সমৃদ্ধ, যেমন রাইটারের ক্ষেত্রে কোনো পার্সন সম্পর্কে লিখতে গেলে আমরা সেগুলো সাধারণত পাস্টেই লিখি। তো সেক্ষেত্রে তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে লিখবে। তারপর যেটা হচ্ছে সাবজেক্টের এবং ভার্বের ব্যবহার। সাবজেক্ট অ্যান্ড ভার্ব, বলা যায় যে একটা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। সেজন্য ভার্বের ব্যবহারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সঠিক মানে সাবজেক্টের সঙ্গে যেন সঠিক ভার্বটি বসে। তারপরের স্টেপ হচ্ছে বাক্যের পরস্পরের সম্পর্ক। বাক্য যদি একটার সাথে আর একটা রিলেটেড না হয়, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটি সঠিকভাবে লেখা যাবে না। এবং যদি তোমরা সেখানে দেখা যায় যে একটা ঘটনা, যেমন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে তোমরা লিখতে গিয়ে লিখলা যে মানে এটা কি সিম্বলাইজ করে, সেটা না লিখে তোমরা একবারে লিখে দিলা যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে লিখলা যে এটা করতে কত স্যাক্রিফাইস গেছে কত লোকদের, সেটা, তাহলে কিন্তু তোমাদের প্যারাগ্রাফটা যথার্থ বাক্যের ব্যবহার হলো না। সেজন্য আমাদেরকে বুঝে শুনে লিখতে হবে। এখানে দেখো আমি একটা চার্ট ব্যবহার করছি, সব ব্যবহার করে প্যারাগ্রাফটি থেকে প্রশ্ন বের করে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। এখানে দেখো আমরা রিলেটিভ প্রোনাউনের একটা সব লিখেছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমাদের আজকের বিষয়, যে দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের কথা বলবো, সে দুইটি হচ্ছে ট্রাফিক জ্যাম এবং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আর এখানে দিয়েছি পার্সন। প্রথম কয়েকটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে বিষয় আছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং ট্রাফিক জ্যাম, এই দুটো সম্পর্কে লিখতে পারবো। আর এই মানে অ্যাডজেক্টিভ ফর্মটা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মগুলো আমরা ওই প্যারাগ্রাফে ইনফরমেশন হিসেবে ব্যবহার করব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে হোয়াট। তাহলে হোয়াট দিয়ে আমরা এটা প্রশ্ন নিজেকে করতে পারি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগের ব্যাপারে হোয়াট ডাজ ইট সিম্বলাইজেস। অ্যান্ড ট্রাফিক জ্যামের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামটা কি। আর ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কি প্রতীক হিসেবে বহন করে। হোয়ার হচ্ছে কোথায়, তাহলে আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে বলতে পারবো কোথায় এটি ঘটে, হোয়ার ডাজ ইট অকার। তো তখন আমরা একটি প্রশ্ন করলে কিন্তু একটা উত্তর পাবো যে ট্রাফিক জ্যামটা কি, যে আর কোথায় এই ট্রাফিক জ্যামটা হচ্ছে। মোস্ট অ্যাবাভ আমরা যখন
রাস্তায় বের হই আমরা ট্রাফিক জ্যাম দেখতে পারি। আর আমরা যখন স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠানে যাই সেখানে দেখি যে একটা পতাকা, আমাদের জাতীয় পতাকা লাগানো আছে, একটা বাঁশের বা লাঠির বা একটা খাবার টপে দেখা যায় যে পতাকাটা লাগানো আছে। হয়ে মানে কখন, আর এখানে ট্রাফিক জ্যামটা আসলে কখন ঘটে সেটা সম্পর্কে আমরা লিখতে পাবো যে যখন আমরা অফিস আদালতে যাই, বাচ্চারা স্টুডেন্টরা মোস্টলি স্কুলে যাওয়ার সময় দেখে যে রাস্তায় ট্রাফিক জ্যামটা বেশি ঘটে। আবার অফিস থেকে এবং স্কুল থেকে ফিরে আসার পরেও ট্রাফিক জ্যাম দেখা যায় পথে বেশি ঘটে। তাহলে হাউ মানে কিভাবে, এর কিভাবে আমরা প্রতিকার করতে পারি, ট্রাফিক জ্যামের হলে আমরা কিভাবে প্রতিকার করতে পারি এবং এর সুবিধা কি অসুবিধা কি। দেখো এখানে আমি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লিখেছি তোমাদের বেনিফিটস আর ইউজফুলনেস। ট্রাফিক জ্যামের কোনো ইউজফুলনেস আছে? অবশ্যই নেই। ট্রাফিক জ্যামের ইউজফুলনেস যদি থাকতো তাহলে আমাদের জীবন সহজতর হতো, যেহেতু নাই সেক্ষেত্রে তোমরা এখানে ডিমেরিটস দুইটাই লিখবে। ট্রাফিক জ্যামের যেহেতু মেরিটস নাই ও বিষয়টা অ্যাভয়েড করে ডিমেরিটস লিখবে। কিন্তু আমার ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে, জাতীয় পতাকার ক্ষেত্রে কিন্তু আমাদের মেরিটস আছে। সেক্ষেত্রে আমাদের মেরিটস কি অ্যাডভান্টেজগুলো হচ্ছে আমরা একটা স্বাধীন জাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি। আমরা বাইরের দেশে গেলে আমাদের এক কথায় মানুষ চিনতে পারে যে এরা বাংলাদেশের নাগরিক। তাহলে এই নাগরিকটা কোথায় আছে? বিশাল একটা স্যাক্রিফাইসের কারণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতাটা অর্জন করছি। এটা কিন্তু আমাদের একটা গৌরব। তো এটা কিন্তু মেরিটস আছে, ন্যাশনাল ফ্ল্যাগের মেরিটস, এটা আমাদের জন্য। ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ডিমেরিটস, এটার কোনো মানে মেরিট নাই। তারপরে এখন রিজন, ডিমেরিটসটা লিখলে এখন রিজন লিখবা। রিজনটা কি কারণে ট্রাফিক জ্যামটা ঘটে সেটা। আর ন্যাশনাল ফ্ল্যাগের ক্ষেত্রে এখানে তো আমরা বলতে পারি হাউ ডু ইউ ফিল or when the national flag, how do you feel for your national flag? তুমি তোমার ন্যাশনাল ফ্ল্যাগটি পেয়ে, জাতীয় পতাকা পেয়ে কি ধরনের মানে অনুভূতি করছে, গর্ববোধ করো কিনা সেটা। এক্ষেত্রে আই ফিল ভেরি প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বিকজ whenever I see national flag it reminds me that I am a citizen of a free country or free nation. আর একটা জিনিস হচ্ছে কেন এটা আমরা উত্তোলন করি বা কোথায় উত্তোলন করি, কি উদ্দেশ্যে উত্তোলন করি। অনার, ইট ইজ এ সিম্বল অফ অনারিটি। হাউ ক্যান ইউ অ্যাফোর্ড ইটস অনার? আই ক্যান অ্যাফোর্ড ইটস, তোমরা লিখতে পারো আই ক্যান অ্যাফোর্ড ইটস অনার বাই ডুইং আওয়ার ন্যাশনাল ডিউটিস প্রপারলি। আমরা আমাদের ন্যাশনাল ডিউটিগুলো, যে আমাদের যে জাতীয় যে দায়িত্ব আছে, আমরা একটা দেশ পাওয়ার পরে যে আমাদের সংবিধান তৈরি হয়েছে এবং সংবিধান থেকে আমাদের যে দায়িত্বগুলো নির্ধারণ করে দিয়েছে সেগুলো থেকে মানে এটাকে তো উত্তোলন করার জন্য নিজের মাঝে সেই দায়িত্ববোধটাকে যথাযথ পালনের জন্য এটা আমরা আহ্বান করে থাকি। এখন এটা তোমাদের গেল যে একটা রিসেন্ট টপিক, সাম্প্রতিক বিষয় নিয়ে ট্রাফিক জ্যাম, ন্যাশনাল ফ্ল্যাগ, এটা সম্পর্কে তোমরা লেখা। এখন এখানে বিষয়বস্তুটা হচ্ছে পার্সন। পার্সনের ক্ষেত্রে তোমরা কিভাবে প্যারাগ্রাফ লিখলা। একটা পার্সন সম্পর্কে আসলে সাপোজ সেই বিষয়টা হচ্ছে যে কাজী নজরুল হচ্ছে বিদ্রোহী কবি, তার সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তখন তোমরা লিখবা যে কাজী নজরুল কে, হু ইজ কাজী নজরুল, কাজী নজরুল কি বা কে পার্সন হিসেবে তিনি কেমন, এটা লিখলাম। তারপরে তার পরিচয়, হোয়াট ইজ হিজ বার্থ প্লেস। এখানে তোমাদের এই হোয়াট রিলেটিভ প্রোনাউন দিয়েও তোমরা এটা নিজের কাছে প্রশ্ন করে অ্যান্সার লিখতে পারো। তারপরে লিখতে পারো যে তার রাইটিংগুলো, হুইচ আর দ্য বেস্ট অর পপুলার রাইটিং অফ কাজী নজরুল ইসলাম, মানে সে তার যে বিখ্যাত রচনা সম্বন্ধ লেখনী সেটা সম্পর্কে তোমরা লিখলাম। আর এইভাবে তোমরা কিন্তু পার্সন সম্পর্কে, এই পার্সন যে কোনো একটা মানুষের সম্পর্কে লিখতে হলে এই ট্রিক্সগুলো ফলো করে কিন্তু তোমরা এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবে। এজন্য তোমাদেরকে বেশি করতে হবে এবং মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, মানে একটা সংজ্ঞা দিতে হবে। বেনিফিটস, মেরিটস আর ইউজফুলনেস। মেরিটস থাকলে মেরিটস দিবা,
ডিমেরিটস থাকলে ডিমেরিটস, রিজন থাকলে রিজন। তারপরেও আরও কয়েকটি বিষয় থাকে যেগুলো আমি তোমাদেরকে দেখছি যে কোনো এটার যদি কোনো রেজাল্ট থাকে, ফলাফল আসে, এখান থেকে আমরা কোনো ফলাফল দিতে পারি, তাহলে সেই ফলাফলটা লিখলাম। তারপর লিখবা হচ্ছে সলিউশন। এটা থেকে যেমন আমরা এই ট্রাফিক জ্যামের প্রতিকারের একটা সলিউশন বের করতে পারবো, সেই শেষে সেই সলিউশনটা লিখবা। এবং যদি কোনো মেসেজ তোমাদের দেওয়ার থাকে, এক কথায় যে এই মেসেজটা দিলে মানে ট্রাফিক জ্যাম থেকে আমরা এই ধরনের মেসেজ পাচ্ছি বা এই সম্প্রতি বিষয়টা নিয়ে এই ধরনের মেসেজ পাচ্ছি, সেক্ষেত্রে তোমরা শেষে মেসেজ কথাটা লিখতে পারো। তবে সব প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা মেসেজ দিতে পারি না। তো এই ছিল আমার আজকের শর্ট ট্রিক তোমাদের জন্য, সিম্পল কিছু টিপস। এই টিপসগুলো ফলো করলে আশা করি তোমরা যে কোনো প্যারাগ্রাফই লিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আল্লাহ হাফিজ।